জোড়া ফলায় বিদ্ধ এখন পাকিস্তান। ডানে বামে বিপদ একেবারে ধেয়ে আসছে ওই পাকিস্তানের জন্য। একদিকে আফগানিস্তানে বালোচদের বিদ্রোহ, আর অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে সরকার বিরোধী আন্দোলন। জোড়া চাপের মোকাবেলায় এবার চরম হিংসার পথ বেছে নিল ওই শাহবাজের সরকার। আফগানিস্তানে বিমান হামলার পাশাপাশি পিওকেতে গণহত্যা শুরু করেছে মুনির বাহিনী। পাক বিমান হামলায় আফগানিস্তানে 11 জন শিশুসহ 14 জনের মৃত্যু হয়েছে, আর ওই পিওকেতে গণবিক্ষোভ রুখতে গুলি করে অন্তত 30 জনকে খুন করেছে। ডিজিটাল ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের খোঁজ পেতে কোটি কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ওই শাহবাজ শরীফের সরকার। কিন্তু এত কিছুর পরেও কি বিক্ষোভ দমাতে পারবে পাকিস্তান? এবার কি তবে ওই পাকিস্তানের হাতছাড়া হতে চলেছে পিওকে? দমননীতির কারণে এবার কি আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশের কুনজরে পড়তে চলেছে পাকিস্তান? সারাশি চাপে পড়ে কেন ভারতের বিরুদ্ধে এবার ষড়যন্ত্র অব্যাহত রাখছে ওই শাহবাজ মুনিররা? পাল্টা পাকিস্তানকে টাইট দিতে ভারত এখন কোন পথে এগোচ্ছে? জজিলা সুড়ঙ্গ কি বদলে দিতে চলেছে ভারতের জাতীয় নিরাপত্তার ছবিটাকেই? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। জোর করে রীতিমতো দখল করে নিয়েছিল কাশ্মীরের প্রায় 1/3, কিন্তু সেই পাক অধিকৃত কাশ্মীরকেও এখন আর সামলাতে পারছে না ইসলামাবাদ। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর আকাশ ছোঁয়া দাম, চরম বিদ্যুৎ ঘাটতি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এবার গণবিক্ষোভে রূপান্তরিত হয়েছে। তবে এর শুরুটা মোটেও কিন্তু নতুন করে আজকে নয়। পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় ব্যবসায়ী, নাগরিক সমাজ এবং রাজনৈতিক কর্মীদের যৌথ মঞ্চ জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সস্তা বিদ্যুৎ এবং খাদ্যে ভর্তুকির দাবিতে দীর্ঘদিন ধরেই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল। সেই আন্দোলনকে স্তব্ধ করতে গত 5ই জুন পাকিস্তান প্রশাসন হঠকারী সিদ্ধান্ত নিয়ে জ্যাককে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। অথচ সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করত ওই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আসলে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি হলো পাক অধিকৃত কাশ্মীরের ব্যবসায়ী, আইনজীবী, ছাত্র এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি শক্তিশালী নাগরিক অধিকার মঞ্চ। তাদের বেশ কিছু দাবির মধ্যে ছিল পাকিস্তানে চরম অর্থনৈতিক সংকটের কারণে আটা ময়দার দাম আকাশ ছোঁয়া হলে সাধারণ মানুষের জন্য সস্তা দরে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হবে, ওই পাক সরকারকেই তা করতে হবে। দ্বিতীয়ত, পিওকেতে উৎপাদিত জলবিদ্যুৎ পাকিস্তানের অন্যান্য প্রদেশে কম দামে পাঠানো হয়, অথচ স্থানীয়দের আবার চড়া বিল দিতে হয়। জ্যাক জলবিদ্যুৎ উৎপাদনের প্রকৃত খরচের ভিত্তিতে স্থানীয়দের সস্তা বিদ্যুৎ দেওয়ার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তৃতীয়ত, পাকিস্তানি আমলা এবং মন্ত্রীদের বিলাসবহুল জীবনযাত্রা এবং অতিরিক্ত সুযোগ সুবিধে বন্ধ করার দাবি জানিয়ে আসছে এই কমিটি। এতদিন পিওকের অর্থনৈতিক রাজনৈতিক অভিযোগ অনুযোগ জানানো যেত তাদের কাছেই। সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধেই পথে নেমেছিল সাধারণ মানুষ। উপত্যকার অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার রক্ষার দায়িত্ব ছিল ওই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির হাতেই। কিন্তু আচমকা আন্দোলন শুরু হতেই পাকিস্তান প্রশাসন ওই জ্যাককে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। ভাবুন একবার, যে দেশ জঙ্গি পালন করে, অন্য দেশের বিরুদ্ধে জঙ্গিদের লেলিয়ে দেয়, তারা আবার নিজেদের ঘরে সামান্য নাগরিক সুযোগ সুবিধে চাইতেই তাদেরকে জঙ্গি সংগঠন বলে রীতিমতো দাগিয়ে দিচ্ছে। এসবের মাঝেই রাওয়ালাকোটে এক স্থানীয় ব্যবসায়ী তথা অধিকার কর্মীকে পাক পুলিশ গুলি করলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। এর প্রতিবাদে তার শেষকৃত্য মিছিলে হাজার হাজার মানুষ যোগ দিলে পাক পুলিশ এবং পাক রেঞ্জার্স বাহিনী কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ শুরু করে। এরপর গত 8ই জুন ওই রাওয়ালাকোট এবং কোটলি এবং মুজাফফরবাদে মানুষ শান্তিপূর্ণভাবে জমায়েত হতে শুরু করলে পাকিস্তান সেনা এবং রেঞ্জার্স বাহিনী এবার স্বতঃস্ফূর্তভাবে ওই জনতার ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে বহু মানুষের মৃত্যু হয় এবং পুরো অঞ্চলটা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। এই আন্দোলনকে পুরোপুরি দমন করতে পাকিস্তান সরকার বিক্ষোভের 4 শীর্ষ নেতা শওকত নওয়াজ মীর, ওমর নাজির কাশ্মীরি সহ একাধিক নেতার বিরুদ্ধে 1 কোটি পাকিস্তানি টাকার পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে।
এবং দেশদ্রোহিতার মামলা দায়ের করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এদিকে পাকিস্তান প্রশাসনের এই দমন পীড়নের জবাবে জ্যাকের পক্ষ থেকে 9 জুন গোটা পিওকে জুড়ে সম্পূর্ণ অচলাবস্থা বা শাটডাউনের ডাক দেওয়া হয়েছিল। তবে শেহবাজ মুনিরের সরকার ভেবেছিল যে যেভাবে জঙ্গিরা বন্দুকের নলকেই শেষ কথা মনে করে, ঠিক একইভাবে নির্বিচারে গুলি চালিয়ে ওই সাধারণ মানুষকে হত্যা করে ভয়ের একটা পরিবেশ তৈরি করে আন্দোলনকে দমিয়ে দেবে। কিন্তু সেগুড়ে বালি। পাক সরকারের এই নৃশংসতায় দমে যাবার বদলে বিক্ষোভ কিন্তু আরো তীব্র হয়েছে। প্রায় 1.5 লক্ষ কাশ্মীরি নাগরিক সেনা বুলেটকে তোয়াক্কা না করেই কিন্তু ওই রাজধানী মুজাফফরবাদের দিকে ঐতিহাসিক লং মার্চ শুরু করে। স্তব্ধ হয়ে যায় ভিমবার, মিরপুর এবং রাওলাকোটের রাস্তাঘাট। এই বিদ্রোহের খবর যাতে বাকি বিশ্বে না পৌঁছয় সেজন্য পাকিস্তান সরকার পুরোপুরি ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং 144 ধারা বা কারফিউ জারি করে রেখেছে গোটা উপত্যকা জুড়ে। আপনাদের জানিয়ে রাখি যে পাক অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলিতে এ পর্যন্ত অন্তত 30 জন মানুষের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় 200 জন গুরুতর আহত। তবে শেহবাজ বা মুনিররা এই আন্দোলনকে স্তব্ধ করতে কিন্তু পারেনি। জ্যাকের নেতৃত্বে এই আন্দোলন এখন পাকিস্তানের দখলদারিত্ব থেকে সম্পূর্ণ আজাদি বা মুক্তির আন্দোলনের রূপ নিয়েছে। এই আবহে আন্দোলনের এমন ভয়ঙ্কর রূপ দেখে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে আবার প্রায় 15 থেকে 20 হাজার অতিরিক্ত পাকিস্তান রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সেনা এনে উপত্যকায় মোতায়েন করেছে পাক সরকার। পরিস্থিতি বেগতিক দেখে পিওকের পুতুল সরকারের প্রধানমন্ত্রী ফয়সাল মুমতাজ রাঠৌর নিষিদ্ধ সংগঠন ওই জ্যাককে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু জ্যাকের শীর্ষ নেতারা, অর্থাৎ যাদের মাথার দাম ওই 1 কোটি টাকা ঘোষণা করা হয়েছে, তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত বন্দি আন্দোলনকারীদের মুক্তি দেওয়া হচ্ছে এবং নিহত ওই 30 জনের বেশি নাগরিককে হত্যার বিচার হচ্ছে, ততক্ষণ কোনো আলোচনা হবে না। আন্দোলনকারীদের সাফ কথা, যে সরকার নিজের দেশের নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে এত মানুষকে হত্যা করতে পারে, তাদের সঙ্গে কোনো রফাসূত্র হতে পারে না। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব ভেস্তে যাওয়ার পরেই পিওকের পুতুল সরকার কার্যত পঙ্গু হয়ে পড়েছে। এখন বৃহস্পতিবার মুজাফফরবাদের সচিবালয় এবং সরকারি দপ্তরগুলো থেকে কর্মীরা রীতিমতো ভয়ে পালিয়ে গেছেন। পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ এখন পরোক্ষভাবে ওই পাকিস্তান সেনাবাহিনীর হাতে চলে গেছে। যাই হোক, বর্তমানে এই পিওকের যা অবস্থা, তাতে এই নজিরবিহীন গণবিদ্রোহের পরিণতি আগামী দিনে কোন কোন দিকে মোড় নিতে পারে, তাহলে কি এবার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে চলেছে পাকিস্তান? দেখুন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনাবাহিনী পুরো অঞ্চল জুড়ে কিন্তু ওই অঘোষিত সামরিক শাসন জারি করতে পারে। পাক অধিকৃত কাশ্মীরের সরকার বিরোধী গণ আন্দোলন আগামী দিনে বেশ কয়েকটা দিকে কিন্তু মোড় নিতে পারে। পাক অধিকৃত কাশ্মীরে সরকার বিরোধী গণ আন্দোলন আগামী দিনে কিন্তু বেশ কয়েকটা দিকে মোড় নিতে পারে। প্রথমত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনাবাহিনী পুরো অঞ্চল জুড়ে অঘোষিত সামরিক শাসন জারি করতে পারে। ইন্টারনেট পুরোপুরি বন্ধ রেখে শীর্ষ নেতাদের গ্রেপ্তার বা গুম করার আশঙ্কাও কিন্তু রয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তানি সেনার গুলিতে ওই 30 জনেরও বেশি মানুষের মৃত্যুর পর কাশ্মীরি জনগণের ক্ষোভ আর সহজে কিন্তু কমবে না। এটি ওই বালুচিস্তানের মতন পাকিস্তানের বিরুদ্ধে একটি সশস্ত্র বা দীর্ঘমেয়াদী গেরিলা বিদ্রোহের রূপ নিতে পারে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের জম্মু কাশ্মীরের উন্নয়ন, শান্তি এবং সস্তা বিদ্যুৎ, খাদ্য দেখে পিওকের সাধারণ মানুষের ভারতের সঙ্গে যোগ দেওয়ার জনদাবি আগামী দিনে কিন্তু আরও জোরালো হতে পারে বলেই মনে করা হচ্ছে। দেখুন, এমনিতেই এই গোটা ঘটনায় পাকিস্তান সরকারের ভূমিকায় বিশ্বজুড়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। ব্রিটিশ পার্লামেন্টের প্রায় 30 জন সংসদ সদস্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা পাক অধিকৃত কাশ্মীরে নির্বিচারে কর্মী এবং সাধারণ নাগরিকদের গ্রেপ্তার, দমনপীড়ন এবং ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে অবিলম্বে কূটনৈতিক হস্তক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে আন্তর্জাতিক স্তরে কাশ্মীরি প্রবাসীরা একজোট হয়েছেন। ব্রিটেনের লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার এবং ব্র্যাডফোর্ডে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে পাকিস্তান সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওই জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রদর্শন করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান এই রক্তক্ষয়ী ক্র্যাকডাউনের বিরুদ্ধে সরব হয়েছে। তারা যৌথ মঞ্চ ওই জ্যাককে নিষিদ্ধ করার তীব্র নিন্দা করেছে এবং অবিলম্বে কারফিউ এবং ইন্টারনেট ব্ল্যাকআউট তুলে নেওয়ার দাবিও জানিয়েছে। ভারতের কাশ্মীরেও এই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে। শ্রীনগরে অ্যাসোসিয়েশন অফ টেরর ভিকটিমস ইন কাশ্মীর এই শীর্ষক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ের সামনে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেছেন। পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিশেষ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ভারত সাফ জানিয়ে দিয়েছে যে পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা এবং চরম অর্থনৈতিক দেউলিয়াপনা আড়াল করতে অনবরত ভুয়ো ভিডিও এবং ফেক নিউজ ছড়িয়ে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে তারপরেও পাকিস্তানের লজ্জা আছে কি? একদিকে উত্তাল পিওকে, অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত এখন বিপাকে ফেলে দিয়েছে কিন্তু ওই শেহবাজ আর মনিরদের। গত 10ই জুন আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, আর এই হামলায় 11 জন শিশু সহ 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 14 জন আরও গুরুতর আহত হয়েছেন। আর এরপরেই তালিবান বাহিনী সতর্কবার্তা দিয়েছে যে এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব যথাসময়ে দেওয়া হবে। এর পরিণতি পাকিস্তানের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। একই সঙ্গে এরপর থেকেই আফগান সীমান্তে তালেবান যোদ্ধারা কিন্তু ভারী অস্ত্রশস্ত্র এবং ট্যাঙ্ক মোতায়েন করার কাজ শুরু করে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সোমবারই রাষ্ট্রসংঘে সুর চড়িয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানানি। আফগানিস্তান ইস্যুতে ইসলামাবাদকে তীব্র আক্রমণ করেছেন তিনি। ভারতীয় প্রতিনিধির তোপ, পাকিস্তান একদিকে বাণিজ্য এবং ট্রানজিট সন্ত্রাসবাদ চালাচ্ছে, আফগান ব্যবসায়ীদের পথ আটকে রেখে স্থলবেষ্টিত আফগানিস্তানের বাণিজ্যকে বাধা দিচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বিমান হানা চালিয়ে অগণিত সাধারণ মানুষকে হত্যা করছে। সামরিক অভিযানের মোড়কে গণহত্যা অপরাধের ঊর্ধ্বে নয়। কিন্তু এত কিছুর পরেও পাকিস্তানের ন্যূনতম লজ্জা আছে কি? সাঁড়াশি চাপে পড়েও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে এই শেহবাজ মুনিররা। দ্য প্রিন্টের একটি প্রতিবেদন বলছে যে 2025-এর জানুয়ারি থেকে 2026-এর জুনের মধ্যে এক ধাক্কায় 6টি আর্থ অবজারভেশন উপগ্রহ মহাকাশে স্থাপন করেছে নাকি এই পাকিস্তান। নতুন যে উপগ্রহগুলো উৎক্ষেপণ করেছে তারা, সেগুলোর কক্ষপথে এমনভাবে মোতায়েন করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডের ওপর, বিশেষ করে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এবং জম্মু কাশ্মীর অঞ্চল সেই উপগ্রহের নজরদারির আওতায় চলে আসছে। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 6টি উপগ্রহের মধ্যে 5টি মহাকাশে পাঠানো হয়েছে চীনের আধুনিক লং মার্চ রকেটের পিঠে চাপিয়ে। অর্থাৎ এই সমস্ত কিছুর নেপথ্যে যে চীনের হাত রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর 26-এর পাঠানো সর্বশেষ উপগ্রহটির কক্ষপথের কোণ ইচ্ছাকৃতভাবে কমিয়ে 38 ডিগ্রি করা হয়েছে, যার ফলে উপগ্রহটি বিশ্ব পরিক্রমার ক্ষমতা হারালেও উত্তর ভারতে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং সীমান্ত এলাকার ওপর 24 ঘন্টা স্থির এবং তীক্ষ্ণ নজর রাখতে পারছে। এই স্যাটেলাইটগুলোর ভয়ঙ্কর প্রযুক্তিগত ক্ষমতার কারণে মাটির রং বা ওই বর্ণালীর যে পরিবর্তন হয় তা দেখে লুকিয়ে রাখা সামরিক ঘাঁটি বা ছদ্মবেশে থাকা সেনাদেরও কিন্তু চিহ্নিত করা যায়। বিশেষজ্ঞদের মতে অপারেশন সিঁদুরের পর ভারত এবং পাকিস্তানের স্থল সীমান্ত শান্ত থাকলেও মহাকাশে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে টেক্কা দিতে এবং ভারতের সামরিক শক্তিকে ম্যাপিং করতে চীন এবং পাকিস্তান একযোগে এই মহাকাশ যুদ্ধক্ষেত্রের জাল বিছিয়েছে। তবে চুপ করে বসে নেই কিন্তু ভারতও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে অত্যাধুনিক উপগ্রহের সংখ্যা এবং কার্যক্ষমতা কিন্তু বাড়িয়ে দিয়েছে। ভারতের র্যাডার ইমেজিং উপগ্রহগুলো অত্যন্ত শক্তিশালী সিনথেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি সম্পন্ন, আর এর ফলে ঘুটঘুটে অন্ধকার, ঘন মেঘ বা কুয়াশার মধ্যেও পাকিস্তান এবং চীনের যে কোনো সামরিক গতিবিধি ভারত নিখুঁতভাবে কিন্তু দেখতে পায়।
এছাড়াও ভারতের 3 সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত ডিফেন্স স্পেস এজেন্সি চীনের লং মার্চ রকেটের মাধ্যমে পাঠানো পাকিস্তানের প্রতিটি উপগ্রহের ওপর সর্বক্ষণ কিন্তু ট্র্যাকিং করে চলেছে। এছাড়াও ইসরোর প্রজেক্ট নেত্র ব্যবস্থার মাধ্যমে মহাকাশে থাকা ভারতীয় উপগ্রহগুলোর সুরক্ষা কবচ তৈরি করা হয়েছে। পাকিস্তানের কোনো নজরদারি উপগ্রহ ভারতীয় সামরিক ঘাঁটির ওপর দিয়ে যাওয়ার সময় এই সিস্টেম ভারতীয় সেনাকে কিন্তু সতর্কতা পাঠিয়ে দিচ্ছে। ফলে স্থলবাহিনী তৎক্ষণাৎ তাদের ছদ্মবেশ এবং অবস্থান পরিবর্তন করতে পারছে। পাশাপাশি ভারত বর্তমানে এমন কিছু অত্যাধুনিক গ্রাউন্ড বেসড লেজার সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামার তৈরি করেছে, যা ওই শত্রুপক্ষের উপগ্রহ ভারতের উপর দিয়ে যাওয়ার সময় সেটির ক্যামেরা এবং সেন্সরকে সাময়িকভাবে একেবারে বন্ধ করে দিতে পারে। এর ফলে পাকিস্তান উপগ্রহ মোতায়েন করলেও ভারতের আসল সামরিক ডেটা কিন্তু কিছুতেই তারা পাবে না। পাকিস্তান যাতে ভারতের কোনো উপগ্রহের ডেটা মাঝপথে চুরি বা হ্যাক করতে না পারে, সে কারণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বেসড হ্যাক প্রুফ যোগাযোগ ব্যবস্থা চালু করে রেখেছে। অর্থাৎ পাকিস্তান এবং চীন মিলে মহাকাশে ভারতের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ভারত তার জবাবে শুধু প্রতিরক্ষামূলক নয়, অত্যন্ত আক্রমণাত্মক স্পেস ওয়ারফেয়ার একেবারে প্রস্তুত করে ফেলেছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ প্রতীক্ষার শেষে অবশেষে জুড়ে গেছে কিন্তু ওই জজিলা সুড়ঙ্গের 2টি প্রান্ত, যা ভারতের সামরিক প্রতিরক্ষা এবং কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে একটা অত্যন্ত যুগান্তকারী এবং ঐতিহাসিক মুহূর্ত। এই 14.15 কিলোমিটার দীর্ঘ টানেলটি এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ। এখন এটি চালু হওয়ায় -40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতেও মাত্র 15 মিনিটে জজিলা পাস পার হওয়া যাবে, যা আগে পার হতে প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় লাগতো। এই টানেলের উচ্চতা এবং চওড়া এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতীয় সেনাবাহিনীর বড় বড় সামরিক ট্রাক, কামান, এমনকি T-90 ভীষ্মের মতন ভারী যুদ্ধ ট্যাঙ্কেও অনায়াসেই জরুরি পরিস্থিতিতে দ্রুত সীমান্তে পৌঁছে দেওয়া যায়। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ওই কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা জজিলা পাসের চূড়া দখল করে নিচের একমাত্র মহাসড়কে NH-1A ভারতীয় সেনা কনভয়ের ওপর সরাসরি কামানের গোলা বর্ষণ করত। এখন পুরোপুরি পথটি মাটির নিচে চলে যাওয়ায় পাকিস্তান বা চীনের কোনো উপগ্রহ বা গোলন্দাজ বাহিনী আর ওই ভারতীয় সেনার গতিবিধি দেখতে বা আক্রমণ করতেও পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘাত এবং অন্যদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে এই টানেলটি ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত গেম চেঞ্জার। ফলে যতই পাগলের মতন ওই পাকিস্তান ভারতকে টেক্কা দেওয়ার কথা ভাবুক না কেন, সুখ কিন্তু পাকিস্তানের কপালে নেই। বাস্তবে তাদের যে কোনো আক্রমণের যোগ্য জবাব দিতে একেবারে প্রস্তুত ভারত। তবে শেহবাজ মুনিরদের যা অবস্থা, তাতে আগামী দিনে বিশ্বের মানচিত্রে ওই পাকিস্তানের কোনো চিহ্ন আদৌ থাকে কিনা সেটাই এখন দেখার। টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে পাকিস্তান আর পিওকে ফের একবার ভারতের সঙ্গে জুড়ে যাবে, এমনটা হবে না তো? পরিস্থিতির দিকে নজর থাকবে। আজ এ পর্যন্তই, নমস্কার।